রাজভবন থেকে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। রাজভবনে সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং কথা বলেন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। এই মুহূর্তে বেরিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। রাজভবন থেকে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং এই মুহূর্তে রাজভবন থেকে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ফিরহাদ হাকিম রয়েছেন, ব্রাত্য বসু রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন কেন এবং সেখানে কি আলোচনা হলো? কেন আজকে হঠাৎ করে রাত্রি 9টার সময় তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে এসেছে আপনারা জানেন। তার কারণ যে দাবিগুলি নিয়ে আমাদের 10 জনের প্রতিনিধি দল আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল। আমি দাবিগুলোতে পরে আসছি কি দাবি ছিল, এবং সেই দাবিগুলো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে। কিন্তু যেভাবে আমাদের 10 জনের মধ্যে 5 জন সাংসদ ছিল এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা সাংসদ, তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা ভাববেন আমি কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছি, কেন বিজেপি বলছি না, কেন যার অধীনে দিল্লি পুলিশ বা সিআইএসএফ তাকে দোষ দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টের দায় এখন নয়। পুরো মেশিনারি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হাতে, এবং সেখানে শান্তিপূর্ণভাবে 10 জন যদি বসে প্রতিবাদ জানায়, তাদের হাতে কি ছিল? বোম, বন্দুক, লাঠি কি ছিল? দোলা সেনের পায়ে অপারেশন হয়েছে 2 সপ্তাহ আগে, তাকে টানতে টানতে অমানবিকভাবে নিয়ে গেছে। ডেরেক ওব্রায়েন 3 বারের রাজ্যসভার সাংসদ, তৃণমূলের রাজ্যসভায় দলনেতা, তাকে চ্যাংদোলা করতে করতে নিয়ে গেছে দিল্লি পুলিশ। কোথা থেকে? ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে। কেন? তারা বাংলার মানুষের হয়ে ইলেকশন কমিশনকে অনুরোধ করতে গেছিল যাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এই ঘূর্ণিঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে, সেই পরিবারের বাড়ির কাজ যাতে রাজ্য সরকার শুরু করতে পারে, সেই অ্যাপ্রুভালটা যাতে ইলেকশন কমিশন দেয়। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা বলতে গেছিলাম যে এনআইএ ডিরেক্টর, সিবিআই ডিরেক্টর, ইডি ডিরেক্টর, ইনকাম ট্যাক্স ডিরেক্টর এরা চেঞ্জ হোক। কিন্তু তার সাথে আমাদের যে মেন দাবি ছিল, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জনসভা থেকে বলেছে, যে যেদিনকে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে এবং তার কারণে প্রায় 1600 পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা কেন্দ্র থেকে টাকা চাইছি না, রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায়, সময় অপচয় না করে আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক। ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না। যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, এমসিসি চলছে, আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার। আজকে প্রায় 8 দিন হয়ে গেছে, এখনো অ্যাপ্রুভাল দেয়নি। তার কারণ যে ইলেকশন কমিশনারকে ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী এবং তারই একজন সহকর্মী সেই রাজনৈতিক দলের বিজেপির নিয়োগ করেছে, তারা চায় না গরিব মানুষ বাড়ি পাক, তারা চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ বাড়ি পাক। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে গতকাল আমাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এসপি এনআইএ ধনরাম সিং এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি 26শে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার 10 দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে। আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে কেউ পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপি বা এসপি পদমর্যাদার অফিসার
বা সিবিআই পদমর্যাদার অফিসারে গিয়ে দেখা করবে। আমরা আজকে রাজভবনে এসেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন, আপনি সময় চেয়ে মেল করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, সে তথ্য কোথায়? আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআই এর বাড়িতে গিয়ে, আমি যদি কালকে এসপি এনআই এর বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো? এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআই এ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির, 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়? এটা কোইন্সিডেন্স? 27 তারিখ নোটিশ যাচ্ছে, 28 তারিখ নোটিশ যাচ্ছে, 29-এ যাচ্ছে, 30-এ যাচ্ছে, 1 তারিখে আসতে বলা হচ্ছে, 2 তারিখে আসতে বলা হচ্ছে। এটা তো কাকতালীয় নয়? নোটিশটা কেন 25-এ গেল না? নোটিশটা কেন 24-এ গেল না? নোটিশটা কেন 22-এ গেল না? আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো, আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে? এবং কেন সে এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না? যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে, আমাদের বক্তব্য আমরা রেখেছি। আজকে 10 জন প্রতিনিধি দল তারা একই জিনিস বলে এসছে, যা আগেও আমরা বলেছিলাম, অভিযোগ করেছিলাম। আজকে আপনারা তথ্য দেখুন। এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক, তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট, সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না? তৃণমূলের বুথের সভাপতি, অঞ্চলের সভাপতি, তাদেরকে এনআইএ অ্যারেস্ট করবে, ভোর 4টের সময় গিয়ে অ্যারেস্ট করবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা 6টার সময় ক্যামেরা হাতে পৌঁছে যাচ্ছেন, 4টায় খবর না পেলে আপনি যাবেন কোত্থেকে? কলকাতা থেকে ভূপতিনগরের দূরত্ব কত? লোকাল পুলিশকে খবর দেওয়া হচ্ছে 5:45 সকালে যে ফোর্স পাঠান, আর সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হচ্ছে ভোর 4টের সময় রেড করতে যাচ্ছি, আমাদের সাথে চলো। আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা, চোখে দেখতে পায় না? যে পরিণতি হয়েছিল 2021 সালে, এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে। যেভাবে সর্বশক্তি প্রয়োগ করে আগে ইডি সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ করত, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে অভিযোগ করত, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করত, রাজ্যপালের অফিসের বিরুদ্ধে করত, এখন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে। আপনি বলুন, আমি তথ্য দিচ্ছি, তারপরেও কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না? আমরা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবো। জিতেন তিওয়ারি বলেছে মানহানির মামলা করব, এখনো পর্যন্ত তো কুণাল ঘোষকে নোটিশ পাঠায়নি, আমাকে নোটিশ পাঠায়নি, পাঠাক। হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেবো। আমরা অভিযোগ করেছি ধনরাম সিং এর বিরুদ্ধে, ধনরাম সিং পারে না আমার বিরুদ্ধে মামলা করতে, করো। কত বুকের পাঁটা আছে দেখি। হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো। 52 মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে, এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব, মাঠ ফাঁকা করে দেবো। ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? আমি সে কারণে বলেছিলাম যে বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে।
এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে। এখনো তো দুটো আসনে প্রার্থী দিতে পারেননি। একটাতে এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান। আর যাদের তল্পিবাহকতা করে এরা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তারাও যদি নিজে লড়তে চায় এসে লড়ুক বাংলায়। দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে। শেষ কথা ইডি সিবিআই বলে, ভারতবর্ষের শাসক দল বলে, না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে, কৃষক বলে। আমরা সেই কারণে আজকে যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বলল মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব, তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো। তারপর যেই আমাদের সাংসদেরা প্রতিবাদ করলো, আবার ঘুরিয়ে 1 ঘন্টা ঘুরপথে এদিক ওদিক চক্কর লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে। এখনো তারা সেখানেই রয়েছে, তারা ধর্নায় বসে রয়েছে। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক। আপনি চাইছেন ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। এইভাবে ফ্রি ইলেকশন হয়? এইভাবে ফেয়ার ইলেকশন হয়? যে জোর জবরদস্তি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করার পরও ইডি সিবিআই ব্যবস্থা নেয়নি কেন? প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও, मैं भ्रष्टाचारियों के खिलाफ लड़ रहा हूं और ये भ्रष्टाचारी बचा रहा है। তাহলে আপনি অজিত পাওয়ারকে কেন এনডিএ সরকারের মহারাষ্ট্রতে উপমুখ্যমন্ত্রী করেছেন? আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন, তাহলে আপনার সরকারের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয়, যার বিরুদ্ধে আপনি 70,000 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন 1 বছর আগে? হিমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, সে আসামের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জনসমক্ষে প্রমাণ রয়েছে। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তাদেরকে বড় বড় পদ দিয়ে পাশের চেয়ারে বসে ঘোষণা করছে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। আপনি লড়ুন, আমরা আপনার সঙ্গ দেবো। যারা বিজেপিতে গেছে, যাদের 7 খুন মাফ করেছেন, তাদেরকে আগে গ্রেপ্তার করুন। দেখি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপনি কথা রাখতে পারেন কিনা। আপনি মানুষকে বোকা ভাবছেন, আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো, বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো, আর নাচাচ্ছেন। আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব, গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন, প্রতিবার, প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে,